নমস্কার বন্ধুরা, ফিয়ারফুল স্টেশনে আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। তো যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অথবা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের গল্প। আমাদের আজকের গল্প শুভ্রনীল মিশ্রর লেখা বাদলা রাতের নির্জন স্টেশন। আজকে আপনাদেরকে যে ঘটনার কথা বলবো সেটা আমার সঙ্গে ঘটেছিল আজ থেকে প্রায় 19-20 বছর আগে। আমি অনেকবার চেষ্টা করেও কিছুতেই ভুলতে পারিনি সেই বীভৎস রাতের কথা। সেই সবে প্রমোটারির কাজ শুরু করেছি, পাশাপাশি লোনের কনসালটেন্সির কাজও করছি। লোন কোম্পানিগুলোর একটা নির্ধারিত বাৎসরিক বাজেট ছিল, তো আমার টার্গেট পূরণ করতে তখনও আর একখানা লোনের কাস্টমার দরকার। প্রচণ্ড মানসিক চাপের মধ্যে রয়েছি, কোথা থেকে সেই টার্গেট তুলব। তার উপর আবার ছোট বোনের বিয়ে ঠিক হয়ে গেল, হাতে একটাও টাকা নেই। এদিকে পাকা দেখা এবং বিয়ের দিন নির্ধারণ করার দিন স্থির করা হয়েছে সামনের সপ্তাহে। সেদিনই পাত্রপক্ষের হাতে তুলে দিতে হবে নগদ 2 লক্ষ টাকা, আর আশীর্বাদী স্বরূপ জামাইকে 2 ভরি সোনার হার। পাত্র হাতছাড়া করা যাবে না। ছেলে ভালো কোম্পানিতে চাকরি করে। বাবা অবশ্য বলেছিলেন, বাদ দে বাবু, অতটা টাকা একসঙ্গে জোগাড় করা যাবে না, বরং পরে আবার কোনো ভালো ছেলে দেখা যাবে। কিন্তু আমি বাবাকে আশ্বস্ত করে বলেছিলাম, টাকার ব্যবস্থা আমি ঠিক করে নেব, তোমার চিন্তা নেই, তুমি বাকি দিকটা দেখো। আমাদের কষ্ট হোক, কিন্তু রুনু তো ভালো থাকবে। বাবাকে বলে তো দিলাম বড় মুখ করে। এদিকে গত 1 সপ্তাহ ধরে না একজনও জমি কেনার জন্য এসেছে, আর না বিক্রি করার জন্য। অশোকনগরে সদ্য ভাড়া নিয়ে একখানা ঘরে তৈরি হয়েছে কনসালটেন্সি অফিস। রমেন নামের একজন ছেলেকেও রেখেছি, অফিসের কাজবাজ দেখাশোনা করে। আমাকে তো বেশিরভাগ সময় বাইরে বাইরেই ঘুরতে হয়। সেদিন দুপুরে অফিসে বসে বসে ভাবছি কিভাবে টাকা জোগাড় করব। রমেন হোটেলে খাবার খেতে গিয়েছে। সে ফেরার পথে একটা খাম হাতে অফিসে ঢুকলো। খামটা আমার হাতে দিয়ে বলল, দাদা, এটা ডাকপিয়ন দিয়ে গেছে। বাইরে আমাকে দেখতে পেয়ে আমার হাতে দিয়ে চলে গেল। আমি চিঠিখানা খুলে পড়তে শুরু করলাম। পড়ে দেখি আমাকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে, পুরুলিয়া জেলার আদ্রার কাছে ভদ্রলোকের কিছু জমি রয়েছে, সে আমাদের মারফত সেটা বিক্রি করতে চায়। আমাদের কমিশন যা হবে সে দিয়ে দেবে, উপরন্তু আমরা যদি জায়গাটা বিক্রি করে দিতে পারি তাহলে উপরই কিছু পাওনাও মিলবে। কিন্তু তিনি এক বিশেষ কাজে বাইরে চলে যাবেন সামনের সপ্তাহে। তার আগে তিনি কালকে বিকেলের মধ্যেই আমার সঙ্গে দেখা করতে চান, কিন্তু আদ্রাতে নয়, গুরপুরা স্টেশনে। কারণ এখন তিনি গুরপুরাতেই থাকেন। বাকি কথা সামনাসামনি বসেই হবে জানিয়ে চিঠি শেষ করেছেন। মেদিনীপুর থেকে পুরুলিয়া গিয়ে সেখানের জমি বিক্রি করা আমাদের পক্ষে প্রায় এক প্রকার অসম্ভব।
তাই চিঠিটা ভাঁজ করে টেবিলের এক পাশে রেখে দিলাম। ঠিক কিছুক্ষণের মধ্যেই একটা কথা মনে পড়ে গেল। আরে, মাসখানেক আগেই পুরুলিয়া থেকে অফিসের ল্যান্ডলাইনে একখানা ফোন এসেছিল। সে ভদ্রলোক আদ্রার আশেপাশে একখানা জায়গার খোঁজ করছেন। আমার মাস্তুতো ভাই তখন পুরুলিয়াতে থাকতো, তার কাছ থেকেই আমার নাম্বার জোগাড় করে ফোন করেছিল। আমরা জানিয়েছিলাম খোঁজ এলে জানাবো। মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম। ঠিক করলাম ঘুরপুরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব কাল সকালেই। সেখানে ওই ভদ্রলোকের সঙ্গে দেখা করার পর রাতটা কোনো হোটেলে কাটিয়ে পরদিন সকাল সকাল পুরুলিয়া টাউনে চলে যাব লালমোহন বাবুর সঙ্গে দেখা করতে, মানে যিনি জমি কেনার কথা বলেছিলেন। পরদিন সকাল 10টার পাশে বেরিয়ে পড়লাম গুরপুরার উদ্দেশ্যে। রমেন আসতে চেয়েছিল সঙ্গে, কিন্তু তাহলে অফিস বন্ধ রাখতে হবে, তাই একাই বেরিয়ে গেলাম। গুরপুরা পর্যন্ত সরাসরি কোনো বাস নেই, বাসে লালপুর পর্যন্ত যাওয়া যাবে। বাসের কন্ডাক্টরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম লালপুরে নেমে সেখান থেকে অটো ধরে রামমোহনপুর পর্যন্ত যেতে হবে, আর সেখান থেকে রিক্সা করে যেতে হবে গুরপুরা স্টেশনে। লালপুরে যখন বাস থামল তখন বিকেল 4টে পার হয়ে গেছে। এদিকে খিদেও পেয়েছে বিস্তর। সেখানের বাস স্টপেজের উল্টো দিকেই একটা ছোট্ট মতো মিষ্টির দোকান দেখতে পেয়ে ঢুকে পড়লাম। খাওয়া দাওয়া সেরে রামমোহনপুরের অটো পেতে পেতে বিকেল 5টা পার হয়ে গেল। রামমোহনপুরে নেমে সেখানের 2-1 জন রিক্সাওয়ালাকে গুরপুরা স্টেশনে যাওয়ার কথা বলতেই তারা মুখের উপর জানিয়ে দিল তারা যাবে না। কেন যাবে না কিছুই বলল না। 2-1 জন বলল এখানের কেউ ওদিকে যাবে না, ডবল ভাড়া দিলেও না। বুঝতে পারলাম তাদের আশায় দাঁড়িয়ে থাকা বা তর্ক করা বেকার, তাই হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগিয়ে গেলাম। কিছুটা আসার পর একজন রিক্সাওয়ালাকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করলাম গুরপুরা স্টেশনে যাওয়ার কথা। সে মুখে কোনো কথা না বলে অনেকক্ষণ ধরে আমার মুখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। আমি আবারও জিজ্ঞাসা করলাম, কি হলো, যাবে? কয়টা বাসে বাবু এখন? আমি ঘড়ি দেখে বললাম 5:50। লোকটা বিড়বিড় করে কি যেন বলল, আমি পরিষ্কার করে বুঝতে পারলাম না। তাইলে নামিয়ে দিয়ে চলে আসতে পারবো সন্ধ্যা হনের আগে। তারপর বলল, উঠে বহেন বাবু, তবে ভাড়া কিছুটা কিন্তু বেশি লাগবো। অবেলার সময় ফাঁকা রিক্সা নিয়ে ফিরতে হবে, বুঝতেই পারতাছেন, মানে আর কি। আমি রাজি হয়ে গেলাম, কিন্তু লোকটার এহেন কথাতে আমার একটু খটকা লাগলো মনের মধ্যে। লোকটা বলে কি স্টেশন থেকে ফাঁকা রিক্সা নিয়ে ফিরতে হবে? ওখানে প্যাসেঞ্জারের অভাব হওয়ার তো কথা নয়। পরক্ষণেই ভাবলাম থাক সেসব কথা, ওসব ভেবে আমার কাজ নেই। রিক্সা পেয়েছি এই অনেক, এখন কোনো রকমে স্টেশনে পৌঁছতে পারলে হয়। রিক্সাওয়ালা আমাকে একটা ফাঁকা জায়গায় নামিয়ে দিয়ে ডান দিকে হাতের ইশারায় বলল, বাবু
ওই বড় বড় শাল গাছগুলান পেরিয়ে একটুখানি হেঁটে গেলেই স্টেশন পড়বে। ওখানে রাস্তা খুব খারাপ বাবু, রিক্সা ঢুকবে না। ওটুকু আপনাকে পায়ে হেঁটেই যেতে হবে। অগত্যা ভাড়া মিটিয়ে হাঁটতে শুরু করলাম। কিছুটা যাওয়ার পর স্টেশন নজরে পড়ল। এ কি রে বাবা, এ তো একেবারে নির্জন স্টেশন। শুধু একখানা পুরানো আমলের টিকিট ঘর, আর পাশে কিছুটা দূরে একখানা যাত্রী প্রতীক্ষালয় রয়েছে। তার কিছুটা দূরে উত্তর দিক বরাবর রয়েছে কিছু ভাঙাচোরা বিল্ডিং। বুঝতে পারলাম কোনো সময় হয়তো কোয়ার্টার ছিল। আরো অদ্ভুত ব্যাপার, স্টেশনে কোনো লোকজন নেই। দূর থেকে দেখতে পেলাম একজন টিকিট ঘরে তালা লাগাচ্ছে, সম্ভবত স্টেশন মাস্টার। ভদ্রলোক তো আমাকে দেখেই হতবাক। আমাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? এখন তো আর ট্রেন নেই, শেষ ট্রেন চলে গেছে, এবার সেই কাল সকালে। তাই আমিও টিকিট ঘরে তালা লাগিয়ে ফিরে যাচ্ছি। কিন্তু আপনি এখন এখানে মানে? আমি বললাম, না, আমি ট্রেন ধরার জন্য এখানে আসিনি। একজনের আমার সঙ্গে এখানে দেখা করতে আসার কথা আছে, তাই আর কি। লোকটা দেখি অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। বুঝতে পারলাম যে আমার কথা মনে হয় তার বিশ্বাস হচ্ছে না। পকেট থেকে চিঠিখানা তার দিকে এগিয়ে দিলাম। সে পড়ে পড়ে আমার হাতে ফেরত দিয়ে বলল, কি জানি বাবা, যাই হোক, আপনি বেশি দেরি করবেন না, সন্ধ্যা হয়ে এসেছে। রাতে এখানে কেউ থাকে না, তাই রাত নামলে চলে যাবেন গ্রামের দিকে। কথাটা শেষ করেই ভদ্রলোক প্রায় দৌড়ানোর ভঙ্গিতেই চলে গেলেন বাইরের দিকে। আমার বেশ অবাক লাগলো। কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারছি না। সেই রিক্সাওয়ালা থেকে শুরু করে সকলেই কেমন যেন অদ্ভুত ব্যবহার করছে। বসে থাকতে থাকতে অনেকটাই সময় পার হয়ে গেছে, কিন্তু এখনো সেই ব্যক্তির দেখা নেই। কিন্তু চিঠিতে পরিষ্কার করে লিখেছে যে রাত্রি ৮টার মধ্যে স্টেশনে পৌঁছে যাবে। চারদিক একেবারে নিস্তব্ধ। ঝিঝির ডাক ভেসে আসছে মাঝে মধ্যে। চত্বরের চারদিকে হলদেটে আলো জ্বলছে। ভয় না করলেও একটা গা ছমছমে অনুভূতি হচ্ছিল। এমন সময় হঠাৎ শুরু হয়ে গেল নতুন উপদ্রব। ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে, আর সাথে সাথেই বজ্রপাত সহ বৃষ্টি শুরু হলো। আমি প্রায় ছুটতে ছুটতে যাত্রী প্রতীক্ষালয়ের সামনেটায় গিয়ে দাঁড়ালাম। বেশ ফেঁসে গেলাম এমন অবস্থাতে। এখন না পারবো ফিরে যেতে, আর না এখানে একা একা রাত্রিবেলায় থাকা সম্ভব। সেই ভদ্রলোকও আদৌ আসবে কি না জানি না, নাকি কেউ মশকরা করে আমাকে এই চিঠিখানা লিখেছিল তাও বুঝতে পারছি না। এই দিকটাতে সেরকম আলো নেই। রেস্ট রুমের ভেতরের দিকটাও অন্ধকার। ঠিক রুম নয়, এটা টিনের একটা পুরাতন শেড। পিছনের দিকে একটা দেওয়াল, আর সামনের দিকটা খোলা। হঠাৎ আমার পিছন দিক থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, আরে বাবু, ভেতর দিকে এসে বসুন, ওখানে জলের ঝাপটাতে ভিজে যাবেন তো। চমকে উঠলাম। কে রে বাবা,
একটু আগেও তো কেউ ছিল না এখানে। বিদ্যুতের আলোতে দেখতে পেলাম একজন দেওয়ালে হেলান দিয়ে বসে রয়েছে, পাশে একখানা কাপড়ের পুটুলি নামানো রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? একটু আগেও তো এখানে কেউ ছিল না। লোকটি বিশ্রীভাবে হেসে বলল, ভয়ের কিছু নেই বাবু, আমি ভূত টুত নই, আপনার মতোই মানুষ। এই পাশের গ্রামে আমার বাড়ি। আমি গ্রামে গ্রামে গিয়ে কাপড় বিক্রি করি। এই বৃষ্টি নামতে এখানে এসে দাঁড়ালাম, তো ফেসে গেলাম মশাই। আজ রাতে আর বাড়ি ফিরতে পারবো বলে মনে হচ্ছে না, যা বৃষ্টি পড়তাছে। আমি তাকে এবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা এখানে আশেপাশে মানে আজকে রাতটা থাকার মতো কোনো হোটেল পাওয়া যাবে? লোকটা নিচের ঘোরটাকে উল্টে নিয়ে বলল, এ গন্ড গেরাম বাবু, এখানে থাকার হোটেল তো দূরের কথা, একখানা খাবারের দোকান পর্যন্ত পাবেন না তো। বেশ বিপদে পড়ে গেলাম। লোকটি আবারও বলল, আরে কোনো চিন্তা করবেন নি বাবু, আমি তো রয়েছি। দুজনে মিলি বসি এখানে রাতটা কাটিয়ে দেব ক্ষণ। আমি আমতা আমতা করে বললাম, মানে আমি যখন সন্ধ্যের সময় এখানে আসি তখন স্টেশন মাস্টার অফিসে তালা লাগিয়ে বেরোতে বেরোতে বললেন, রাতে এখানে নাকি কেউ থাকে না, রাতে এখানে আমিও যেন না থাকি। লোকটা আবারও ফিক করে হেসে উঠে বলল, আরে মশাই, এ গুজব রটায়, ওরা গুজব রটিয়ে দেয় চারিদিকে, যাতে তাদের কাজে ফাঁকি দিতে সুবিধে হয়। এই ধরুন না, এই সন্ধিবেলা এখানে কেউ না এলে ওদেরও ডিউটি দিতে হবে না, বাড়ি গিয়ে ঘুমোতে পারবে। তার লাগিয়ে ওইসব রটাই বেড়ায়। আমি কতবার বিপদে পড়ি এখানে রাত কাটিয়েছি, কোনো ভয় নেই। আপনি আমাকে বিশ্বাস করে থাকতে পারেন বাবু। আমার তখন এখানে থাকা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। বৃষ্টি পড়ার কারণে আবহাওয়াটা অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। তার উপর সারাদিনের পথ যাত্রা সব মিলিয়ে এক সময় আমার ঝিমুনি আসতে শুরু করেছে। আমি ওই বসে থাকা অবস্থাতেই কখন দেওয়ালে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। ঘুম যখন ভাঙল তখন ঠিক রাত্রি কটা বাজে তা ঠিক করে বলতে পারবো না, কেননা হঠাৎ করেই দেখি আমার হাত ঘড়িটা বন্ধ হয়ে গেছে। বৃষ্টি তখন একেবারেই থেমে গেছে, আকাশ পরিষ্কার, কিন্তু আমার পাশে বসে থাকা লোকটা গেল কোথায়? প্রথমটাই ভাবলাম হয়তো বাইরে প্ল্যাটফর্মের উপর রয়েছে, কিন্তু বেরিয়ে দেখি না, সেখানে তো কেউ নেই। মনে মনে লোকটাকে গালিগালাজ দিতে লাগলাম, আচ্ছা বজ্জাত লোক রে বাবা, বৃষ্টি থামতেই মনে হয় সে কেটে পড়েছে। রাত যতই হোক না কেন সে এখানকার মানুষ, অতএব বাড়ি যেতে তার কোনো সমস্যা নেই। এখানে আর একাকী আমি ঘুমিয়ে থাকতে পারলাম না। বেঞ্চটার উপর ব্যাগটাকে নামিয়ে রেখে জলের বোতলটাকে বার করলাম।
কয়েক ঢুক জল খাওয়ার পর মুখে চোখে একটু জলের ঝাপটা দেব বলে বোতল হাতে সামনের লাইনের ধারে গিয়ে দাঁড়ালাম। মুখে চোখে ভালো করে ঝাপটা দিয়ে সামনের দিকে একটু দূরে তাকাতেই আমার শির দাঁড়া পেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল নিচের দিকে। ভয়ে বিস্ময়ে পাগুলো আড়ষ্ট হয়ে রয়েছে, কিছুতেই যেন পাগুলোকে সরাতে পারছি না। কেউ যেন পাগুলোকে শক্ত করে ধরে রেখেছে নিচের দিকে। সেখানে তাকিয়ে দেখি লাইনের উপর অনেকগুলো মানুষ শুয়ে রয়েছে। ঠিক শুয়ে রয়েছে নয়, কেউ যেন তাদেরকে বেঁধে রেখে সেখানে শুইয়ে দিয়ে গেছে। লোকগুলোর করুণ দৃষ্টি আমার বুকের ভেতরটা ফালা ফালা করে দিচ্ছে। কিন্তু আমি পারছি না সেখান থেকে সরতে, আর না পারছি মুখে কোনো কথা বলতে। ঠিক এমন সময় একটা ট্রেনের হুইসেল শুনতে পেলাম। তখন এখানে ট্রেন আসার তো কথা নয়, স্টেশন মাস্টার বলেছিল এখানে রাতে কোনো ট্রেন আসে না। তাহলে কি এটা? আমার মাথার ভিতর সমস্ত কিছু তালগোল পাকিয়ে যাচ্ছে। আমার সঙ্গে কি হচ্ছে আর আমার এখন কি করা দরকার কিছুই বুঝতে পারছি না। অসহ্য যন্ত্রণায় মাথা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে আমি পাগল হয়ে যাচ্ছি। ট্রেনটা এগিয়ে এলো দ্রুত গতিতে। না, লাইনের উপর শুয়ে থাকা লোকগুলোর মুখ থেকে কোনো আর্ত চিৎকার বা শব্দ বেরিয়ে আসছে না। তারা শুধু পূর্বেকার মতোই করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে আমার দিকে। আর মুহূর্তের মধ্যে দেখি ট্রেনটা দুরন্ত গতিতে চলে গেল সেই লোকগুলোর উপর দিয়ে। ট্রেনটা পার হয়ে যাওয়ার পরেই যেন আমার সমস্ত জড়তা কেটে গেল। কিন্তু লাইনের যেখানে সেই লোকগুলো ছিল সেই জায়গাটা অদ্ভুতভাবে অন্ধকার হয়ে রয়েছে, পরিষ্কার করে কিছুই দেখা যাচ্ছে না। আমিও সাহস করে সেদিকে এগোতে পারছি না, কারণ কি বিভৎস দৃশ্য সেখানে দেখতে হতে পারে তা এক কথায় সকলেই আন্দাজ করতে পারবে। ব্যাগটাকে কাঁধে ঝুলিয়ে নিয়ে ভয়ে ভয়ে সেই দিকে তাকিয়ে আছি। একটু পরে সেই লাইন থেকে উঁচু প্ল্যাটফর্মের উপর উঠে এলো দুটো কাটা হাত, তারপর আরো বেশ কিছু কাটা হাত, তারপর কয়েক জোড়া পা, কিন্তু শরীর নেই। মনে হতে লাগলো যেন কাটা হাত পাগুলো জীবন্ত। ভয়ে আমি যেন পাথর হয়ে গিয়েছি, দর দর করে ঘাম দিতে লাগলো। একবার মনে হলো এক্ষুনি এখান থেকে দৌড়ে পালাই, কিন্তু যাব কোন দিকে? আমি তো রাস্তাও চিনি না, আর যে রাস্তা দিয়ে আমি এখানে এসেছিলাম সেদিকের প্ল্যাটফর্মের উপর কয়েক জোড়া কাটা হাত আর পা ঘোরাঘুরি করছে। এবার দেখি লাইনের দিক থেকে প্ল্যাটফর্মের উপর দুটো হাত গাদা দিয়ে শরীরটাকে ঘষ্টাতে ঘষ্টাতে কেউ উঠে আসছে। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছি সেই দিকে। বিভৎস দৃশ্য, আমার সারা শরীর গুলিয়ে উঠল। লোকটার কোমরের নিচের দিকের অংশটা নেই, ট্রেনে কাটা পড়েছে। মুখের দিকে তাকিয়ে আরো বেশি করে অবাক হয়ে উঠলাম। আরে এ তো সেই লোকটা, প্রতীক্ষালয়ে বসে থাকা সেই লোকটা। লোকটা অদ্ভুত ঘেঁষ ঘেঁষে গলায় বলল, বাবু, আমার পাগলন কোথায় খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দেন না বাবু, দেন খুঁজে। তার সাথে সাথে আরো কয়েকটা অর্ধ শরীর উঠে এলো প্ল্যাটফর্মের উপর। তাদেরও কোমরের নিচের অংশটা নেই।
আবার দুই একজনের হাত পা কিছুই নেই। তারা সকলে মিলে যেন সমস্বরে চিৎকার করতে লাগলো। বাবু খুঁজে দেন বলছি, আমাদের পা গুলান কোথায় খুঁজে পাচ্ছি না। খুঁজে দিন না বাবু, খুঁজে দিন না বাবু, আমাদের পা গুলান কোথায় খুঁজে পাচ্ছি না গো বাবু। আমি বিস্ময়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রয়েছি সেদিকে তাকিয়ে। এবার সেই পূর্বেকার লোকটা আমার পা দুটোর দিকে হাত বাড়িয়ে দেখিয়ে বলল, ওই তো ওখানে রয়েছে আমার পা। ভেবেছিলেন বাবু আমার পা দুটো নিয়ে এখান থেকে পালিয়ে যাবে? তা হবে না, ও পা আমি আপনার কমর থেকে খুইলে নিয়ে নিব। সেই খেসখেসে কণ্ঠস্বর আর হাসি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল প্ল্যাটফর্মের চারিদিকে। ভয়ে আমার হাত পা সমস্ত ঠান্ডা হয়ে আসছে, নিজেই যেন নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি, কিন্তু কিছুতেই সেখান থেকে পালিয়ে যেতে পারছি না। পাগুলো অদ্ভুতভাবে যেন শক্ত হয়ে ভারী হয়ে গেছে, কিছুতেই সেগুলোকে সেখান থেকে সরাতে পারছি না। এই আমার উল্টো দিকে দেখি আমার এই পাগুলো কে নেবে সেই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। তারা সকলে বুকে ভর দিয়ে সরীসৃপ প্রাণীর মতো শরীরটাকে প্ল্যাটফর্মের উপর ঘষ্টাতে ঘষ্টাতে এগিয়ে আসছে আমার দিকে। সে কি বিভৎস দৃশ্য! যে কোনো মানুষ দেখার সঙ্গে সঙ্গেই হয়তো সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যাবে মুখ থুবড়ে। ও আর সেই লোকগুলোর মুখে ভয়ঙ্কর চিৎকার আর হাসির রেশ। আমি ভয়ের চোটে প্রায় কেঁদে ফেললাম, হাত জোর করে মিনতি করতে লাগলাম, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এখানে আসবো না, আমাকে যেতে দাও, আমাকে দয়া করে যেতে দাও, আমি কিছু করিনি, আমি এখানে আমি এখানে আর কোনোদিনও আসবো না, কোনোদিন না, কোনোদিন না, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে দয়া করে ছেড়ে দাও। সেই লোকটা আবার ঘেস ঘেসে গলায় হেসে উঠল। আমরাও তোর মতো সেদিন কাকতি মিনতি করেছিলাম, সেদিন কিন্তু কেউ শোনেনি। আজ তুইও বাঁচবি না, তুইও বাঁচবি না, আজ তোর মৃত্যু আসন্ন। কাটা শরীরগুলো আমার থেকে আর মাত্র কয়েক হাত দূরে, আর কয়েক মুহূর্তের মধ্যেই তারা পৌঁছে যাবে আমার কাছে। তারপর আমার শরীরের অবস্থাও হবে তাদের মতোই। আমি আর পারছি না সহ্য করতে। এই পা দুটোকে নড়ানোর চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারলাম না। নিরুপায় হয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম আমার শেষ পরিণতির জন্য। এমন সময় হঠাৎ করে কেউ যেন আমার পাশ থেকে আমার ডান হাতটা ধরে হ্যাচকা টান মারলো, আমাকে টেনে নিয়ে দৌড়তে লাগলো উত্তরের দিকে। আমি প্রথমটায় ভেবাচেকা খেয়ে গিয়েছিলাম, কিছুই বুঝতে পারিনি। সেই ভদ্রলোক বলল, বাঁচতে চাইলে দৌড়ো আমার সঙ্গে। আমি দৌড়তে শুরু করেছি তার পাশে পাশে। আমার পায়ের অবস্থা এবার আগের মতোই স্বাভাবিক। পিছন থেকে ভেসে আসছে সেই সব পৈশাচিক গলার অট্টহাসি। আমরা তখন রেল লাইনের ধার ধরে বেশ অনেকটাই চলে এসেছি। এখানটা ফাঁকা মাঠের মতো, আশেপাশে দুই একটা বড় বড় গাছ রয়েছে।
দৌড়ানো থামিয়ে দিয়ে স্বাভাবিক গতিতে হাঁটতে হাঁটতে লোকটি আমাকে ধমক দিয়ে বলল, আরে এত রাতে এখানে কি করছিলে? জানো না রাতে এদিকে কেউ আসে না? তোমার কি জীবনের মায়া টায়া নেই হে ছোকরা? আমি হাঁপাতে হাঁপাতে তাকে সমস্তটা খুলে বললাম। সে আমাকে আবারও বলল, আরে এ মনে হচ্ছে তোমার সঙ্গে কেউ মস্করা করেছে, কারণ রাত্রিবেলা এই স্টেশনে কেউ পা দেয় না, এমন বুকের পাটাও কারো নেই। রাত্রিবেলা এখান দিয়ে কোনো ট্রেনও যাতায়াত করে না, তখন এটা একটা পুরো স্টেশনে পরিণত হয়। আমি আমতা আমতা করে বললাম, কিন্তু ঠিক কিছুক্ষণ আগেই তো একখানা ট্রেন এখান দিয়ে পেরিয়ে গেল দুরন্ত গতিতে। লোকটি হেসে পরে উত্তর দিল, বলছি বলছি সব বলছি, ওসব তোমার মনের ভুল। এই রেল স্টেশন ব্রিটিশরা তৈরি করিয়েছিল, আর ওই যে একটু দূরে তুমি যে ভাঙা চোরা পুরনো আমলের ঘরগুলো দেখছো, ওগুলো ছিল সাহেবদের বিশ্রামাগার। তারা এখানে প্রজাদের ধরে নিয়ে এসে তাদের উপর নানা রকম অকথ্য অত্যাচার নির্যাতন করত, এবং সেটাতেই নাকি তাদের খুব আনন্দ হতো। কখনো কেউ নীল চাষ করতে না চাইলে বা কিছু না করলেও গ্রামে সৈন্য পাঠিয়ে এখানে ধরে নিয়ে এসে তাদের উপর চালানো হতো অকথ্য অত্যাচার, আর তাদের আর্তচিৎকার আর হাহাকারেই সাহেবদের আনন্দ দিত। কারো উপর কড়া বর্ষণ করে মারত, আবার কারো হাত পা বিভিন্ন শরীরের অঙ্গ কেটে দিত। একবার একটি গ্রামের সমস্ত চাষিরা নীল চাষ করতে অস্বীকার করায় সমস্ত গ্রামের মানুষজনকে ধরে নিয়ে এসে হাত পা বেঁধে ওই রেল লাইনের উপর শুইয়ে রেখে দেয় ট্রেন আসার পূর্ব মুহূর্তে। তারপর প্ল্যাটফর্মের উপর চেয়ারে বসে সেই নৃশংস দৃশ্য উপভোগ করতে থাকে। সেদিনের সেই মানুষগুলোর মরণ চিৎকার যেন ব্রিটিশ সাহেবদের আরো আনন্দিত করে তুলেছিল। সেদিন সেই লাইনের উপর সেই গ্রামের শিশু পুরুষ মহিলা সকলেই ট্রেনের নিচে কাটা পড়ে মারা গিয়েছিল। সেই থেকে গভীর রাতে এখনো ওইসব ঘটনার পুনরাবৃত্তি ঘটে এখানে, আর তখন সেখানে কেউ ভুল করেও এসে পড়লেও আর প্রাণে বাঁচে না। আমি লোকটিকে উল্টে প্রশ্ন করলাম, আপনি এত রাতে এখানে কি করছেন? তিনি আমার কথাটাকে এড়িয়ে গিয়ে বললেন, চলো আমি তোমার সঙ্গে যাচ্ছি, সামনেই একটা গ্রাম পড়বে, সেই গ্রামের মোড়ে তোমাকে ভোরবেলায় প্রথম বাস ধরে ফিরে যেতে হবে মেদিনীপুরে। আর কখনো এরকম জায়গাতে একাকী এসো না। আর শোনো, বোনের বিয়ের টাকা নিয়ে চিন্তা করতে হবে না, ঠিক সময় মতো ঠিক হয়ে যাবে। আমরা এসে পৌঁছালাম একটা বিশাল ফাঁকা মাঠের কাছে। তিনি সামনের একটা কাঁচা রাস্তা দেখিয়ে দিয়ে আমাকে বললেন, ওই রাস্তা ধরে চলে যাও, একটু এগোলেই গ্রামের মোড় পেয়ে যাবে, ওখানেই দাঁড়িয়ে থাকবে, ওখানেই বাস পাবে। আমি আবারও জিজ্ঞাসা করলাম, আপনার নামটাও তো জানা হলো না। ভদ্রলোক হেসে উত্তর দিলেন, সব কিছু জানতে নেই, সব কিছু জানতে নেই, কিছু জিনিস না জানাই থাক। ভালো থেকো, ভোর হয়ে আসছে, আমি এবার আসি।
আমাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই পিছন ফিরে হাঁটতে শুরু করলো। আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল সেই ভদ্রলোক। পরদিন আমি মেদিনীপুর না গিয়ে রোড চন্দ্রকোনাতে নেমে বাড়ি চলে এলাম। বাড়ি এসে ব্যাগ থেকে জিনিসপত্র বার করতে গিয়ে দেখি একখানা পুরনো লাল শালুর পুটুলি। সেটাকে খুলতেই তার ভেতর চকচক করে উঠল 5খানা সোনার কয়েন। কিন্তু সেটা কোথা থেকে আমার ব্যাগের মধ্যে এলো কিছুই বুঝতে পারিনি তখন। বোনের বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেছে। আমি আর বাবা স্টোর রুম গোছাতে গিয়ে আমাদের পুরনো ট্র্যাঙ্কের ভিতর থেকে বেরিয়ে এলো একখানা পুরাতন অ্যালবাম। কয়েকটা পাতা উল্টোতেই আমার চোখ স্থির হয়ে দাঁড়িয়ে গেল এক জায়গায়। আরে এ কি? এ তো সেই ব্যক্তি সেদিন রাতে আমাকে যে স্টেশনে বাঁচিয়েছিল। আমি বাবাকে সাথে সাথে সেই ছবি দেখিয়ে জিজ্ঞাসা করলাম, ইনি কে? বাবার উত্তর শুনে আমি আরো বেশি করে আশ্চর্য হয়ে গেলাম। বাবা বলেছিলেন, এই ছবির লোকটি আমার ছোট দাদু, মানে আমার বাবার কাকা। তিনি নাকি বিয়ে থা করেননি, ভবঘুরে জীবন ছিল। গুরপুরা স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মারা গিয়েছিলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি কিভাবে মারা গেলেন, মানে আত্মহত্যা নাকি খুন, পরিষ্কার করে কিছু বোঝা যায়নি। আমার মনে পড়ে গেল সেদিন রাতে তার বলা সমস্ত কথা। তিনি বলেছিলেন, ওখানে রাতে কেউ গেলে আর বেঁচে ফিরে না। তারপর বোনের বিয়ের জন্য চিন্তা না করতে, ঠিক সময় মতো সব ব্যবস্থা হয়ে যাবে। তার মানে এই স্বর্ণ মুদ্রাগুলো তিনিই দিয়েছিলেন ব্যাগের ভিতর। আমি বাবাকে সমস্ত ঘটনাটা খুলে বললাম। বাবা শোনার পর হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়লেন। তো আজকের গল্প এই পর্যন্তই। গল্পটি কিরকম লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন আরও বেশি বেশি করে। আপনারা কে কোথা থেকে আমাদের গল্প শুনছেন, কি করতে করতে আমাদের গল্প শুনছেন সেটিও জানিয়ে ফেলুন ঝটফট কমেন্ট করে। আর আপনাদের সাথে যদি কোনো ভৌতিক বা কোনো ভয়ের ঘটনা ঘটে থাকে সেটিও কমেন্ট করে জানাতে পারেন আমাদেরকে। তো চলুন আপাতত আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের মঙ্গলবার। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।